দর্শক আমন্ত্রণ দীপ্ত বাণিজ্য সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। সূচকের মিশ্র অবস্থানের মধ্য দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন। কমেছে ১৬০টি কোম্পানির শেয়ারের দাম এবং বেড়েছে ১৫৭টির। অপরিবর্তিত রয়েছে ৭৫টি কোম্পানির শেয়ারের দাম। সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রথম ২ ঘন্টায় লেনদেন হয়েছে ২৩৮ কোটি টাকার শেয়ার। গত সপ্তাহের শেষ কর্মদিবসে অর্থাৎ বৃহস্পতিবার দেশের প্রধান এই পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি টাকার শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সূচকের মিশ্র অবস্থান রয়েছে। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে প্রথম ২ ঘন্টায় তো সূচকের মিশ্র অবস্থান দেখা গেছে, তো এই মুহূর্তের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ নুজহাত, আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রথম কার্যদিবসে লেনদেনের মাঝে রয়েছি আমি। প্রথম ২ ঘন্টায় আমরা যেটি দেখছিলাম যে সূচক এবং লেনদেন সহ সার্বিকভাবে যে একটি মিশ্র অবস্থা বিরাজ করছে, সেটিও আমরা মোটামুটি দেখছি যে এখনও প্রায় সেই একই রকম অবস্থায় বজায় রয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা যদি দেখি প্রথম ৩ ঘন্টায় এখন ডিএসইএক্স সূচক আপনার প্রায় ১ পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছে ৫,১৪৮ পয়েন্টে। একই সাথে আমরা যদি দেখি যে লেনদেন হওয়া যে কোম্পানিগুলো আজকের যে অবস্থা, সেক্ষেত্রে আমরা দেখছি এখন বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে, অর্থাৎ আমরা দেখছি ১৭৬টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে আর দাম কমার তালিকায় রয়েছে ১৪২টি কোম্পানির শেয়ার, এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে কোনো দামের পরিবর্তন হয়নি ৭৪টি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে। আর যদি আপনি জিজ্ঞেস করেন যে লেনদেন ভলিউমটা আমরা যদি দেখি প্রথম ৩ ঘন্টায় এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ২৭৪ কোটি টাকার শেয়ার। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। এবং আমরা যদি খাতগুলো দেখি, আমরা খাতগুলোতে দেখছি যে ইন্স্যুরেন্স খাত সহ ব্যাংক খাত সহ বেশ কিছু খাত আমরা লেনদেনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আপনার সপ্তাহের প্রথম কার্যদিবসের বাজারে একটি মিশ্র অবস্থা। নুজহাত, আপনি জানেন যে এ সপ্তাহে আসলে বিভিন্ন কোম্পানিগুলো যে প্রাইস ডিসক্লোজার, যে আপনার সেন্সিটিভ যে প্রাইস ডিসক্লোজিং যেটা থাকে, সেইগুলো আজকে এই সপ্তাহে আপনার ডিসক্লোজ হবে। সুতরাং এই সপ্তাহটি আসলে বাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা এবং একই সাথে ব্রোকারেজ হাউসগুলো। আর নুজহাত, এই মুহূর্তে আসলে আমার সাথে যোগ দিচ্ছেন আপনার বাজারের সার্বিক অবস্থা নিয়ে লঙ্কা বাংলা সিকিউরিটিজের ম্যানেজার জনাব আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া। আমরা তার কাছে জেনে আসি বাজারের সবশেষ অবস্থা। জনাব ইশতিয়াক ভূঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বাজারের যে অবস্থাটি, আমরা একটি মিশ্র অবস্থা বিরাজ করছে সপ্তাহের প্রথম কার্যদিবসে। দীর্ঘদিন আপনার বাজারে আমরা নেতিবাচক একটা ধারার পরে এখন দেখছি মিশ্র অবস্থা। তো বাজারের এই অবস্থার মূল কারণটা কি? ধন্যবাদ আপনাকে। আমরা হয়তো সবাই জানি, আমরা যারা বিনিয়োগকারীরা আছি বা মার্কেট প্রফেশনালসরা আছি, যে গত সপ্তাহ এবং এই কারেন্ট সপ্তাহ আমরা কিন্তু কিছু প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন ডিসক্লোজার দেখব। সেক্ষেত্রে জুন ক্লোজিং শেয়ারের ডিভিডেন্ড ডিক্লারেশন এবং ইয়ার এন্ড যে পারফরমেন্স সেটা আসবে, পাশাপাশি যেগুলো ডিসেম্বর ক্লোজিং সেগুলোর আসলে থার্ড কোয়ার্টার আর্নিংসটা ডিসক্লোজ হবে। সো সেক্ষেত্রে আমরা হয়তো দেখতে পাবো সামনে, এবং আজকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যেসব কোম্পানির পারফরমেন্স ভালো হয়েছিল সেগুলো কিন্তু মার্কেট আপ হোক ডাউন হোক তারা কিন্তু একটা পজিটিভ মোমেন্টামে আছে, এবং ঠিক ভাইস ভার্সা যারা হচ্ছে তাদের পারফরমেন্সটা একটু প্রিভিয়াস ইয়ারের থেকে একটু পুয়ার হয়েছিল তারা কিন্তু আসলে ডাউন অবস্থায় আছে। তো আমি বিনিয়োগকারীদেরকে আমি রেকমেন্ড করব যে তারা যেন এই সপ্তাহে বা এই রেস্ট অফ দ্য মান্থ যেন তারা যখন শেয়ার কিনবে তারা যেন অ্যাটলিস্ট প্রিভিয়াস পারফরমেন্সটা দেখে একটা যেন ফোরকাস্ট করে নেয় যে তার যে সামনে যে আর্নিংসটা আসবে সেটা কি আসলে ভালো আসার সম্ভাবনা আছে নাকি একটু পুয়ার আসার সম্ভাবনা আছে। এইখানে আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা দেখছি যে বাজারে যে লেনদেন ভলিউমটি আমরা গত সপ্তাহে আপনার শেষ কার্যদিবস অর্থাৎ বৃহস্পতিবার দেখেছিলাম প্রায় আপনার ৪৬৮ কোটি টাকা লেনদেন হয়েছিল, অর্থাৎ ৫০০ কোটি টাকার নিচে নেমে গেছে। তো লেনদেন ভলিউমটি এত নিচে নেমে গেছে, এটার কী কারণ? এটা ওয়ান অফ দ্য রিজনস হতে পারে যে ইনভেস্টররা এখন একটু সাইডলাইনে আছে, কশাস আছে, কোন কোম্পানির কীরকম ইপিএস ডিভিডেন্ড আসে সেটা হয়তো দেখার পরে বেসড অন দ্যাট তারপরে তারা হয়তো ইনভেস্টমেন্টে যাবে। এটা ওয়ান অফ দ্য রিজনস হতে পারে।
আর আমরা সূচকটাও কিন্তু আপনি খেয়াল করেছেন, এখন কিন্তু সূচক আপনার 5,148 পয়েন্টে নেমে আসছে, যে সূচকটা কিন্তু আপনার কয়েক মাস আগেও আপনার বেশ ভালো ছিল, আপনার সূচকটা আপনার 5,600 পয়েন্ট পর্যন্ত গিয়েছিল। তো সূচকের এই অবস্থাটি কি মনে হয় আপনার, যে এখন যেহেতু আপনার প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনগুলো আসবে, সূচকের ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে আগামীতে কি হবে? সূচক আমার ধারণা স্টেবিলাইজ হতে এই সপ্তাহটাও লাগবে। আমরা হয়তো আজকে আমরা কিন্তু সকালে দেখেছি 20-25 পয়েন্ট প্লাস, এবং আমরা কিন্তু 7-8-10 পয়েন্টও আমরা মাইনাস দেখেছি আজকের দিনের মধ্যেই। সো আমার ধারণা রেস্ট অফ দ্য উইক এরকমই আপ ডাউনের মধ্যে থাকবে। সো সেক্ষেত্রে আমি ইনভেস্টরদেরকে একটু কশাসলি ট্রেড করার আহ্বান জানাবো, এবং ভালো কোম্পানিতে যেন তারা বিনিয়োগ করে, এটাই আমার রিকোয়েস্ট থাকবে। সবশেষ আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম যে কয়েকদিন মানে গত সপ্তাহেও আমরা দেখছিলাম যে আসলে ওভাবে আমরা কোনো একক খাতের আসলে আমরা প্রাধান্য ছিল না, বাট ধীরে ধীরে দেখছি যে আমরা কিছু কিছু খাত আসলে লেনদেনের ক্ষেত্রে এগিয়ে এসছে। আজকে কি অবস্থা? আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স খাত লিডিং পজিশনে আছে। সেম আমি যেটা প্রিভিয়াসলিও বলেছি যে আসলে খাত ভিত্তিক মুভমেন্ট তখনই হয় যখন খাতের ওভারঅল খাতের যখন একটা পজিটিভ নিউজ আসে বা এরকম কোনো কিছু। বাট যখন আমার প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন আসবে, ডিভিডেন্ড ডিক্লারেশন আসবে, এই সেম খাতে কিন্তু আপনি দেখবেন যে এক এক কোম্পানির পারফরমেন্স এক এক রকম। এই কারণে আসলে এই দিস উইক আমার ধারণা যে একটু ডাইভার্সিফাইডই থাকবে, কোনো স্পেসিফিক কোনো সেক্টর কিন্তু আসলে তেমন ডমিনেন্স আমার ধারণা যে প্লে করবে না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নুজহাত, আসলে কথা হচ্ছিল আজকের সপ্তাহের প্রথম কার্যদিবসের শেয়ার বাজার নিয়ে। আমরা আসলে এখন পর্যন্ত যে প্রথম 3 ঘন্টায় দেখছিলাম যে লেনদেন সহ সার্বিক অবস্থা আপনার মিশ্র অবস্থার মধ্যে দিয়ে চলছে। আরও 1.5 ঘন্টা আসলে পুঁজিবাজারের লেনদেন আছে, এবং 1.5 ঘন্টা পরই বোঝা যাবে যে আজকে দিন শেষে লেনদেন কত হয় এবং সূচক কী পরিমাণ গিয়ে দাঁড়ায়। তো নুজহাত, এখন পর্যন্ত আমার হাতে এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে। ধন্যবাদ। দর্শক, ডিএসসির খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমন। পরবর্তী প্রসঙ্গ, রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণ দশা ঝালকাঠির নলছিটির ঐতিহ্যবাহী পুরান ভট্ট বাজারের দোকান ঘর সহ বেশিরভাগ অবকাঠামো ভেঙে পড়ার উপক্রম। এতে যে কোনো সময়ে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষের নজরদারির অভাবেই বাজারের এই দুরবস্থা। ঝালকাঠির নলছিটি পৌর এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত পুরান ভুট্টো বাজার। কৃষি সহ নানা পণ্যের বেচাকেনা চলে এখানে, অথচ বাজারের ঘরগুলোর জীর্ণ দশা, প্রবেশপথের সড়ক ভাঙাচোরা আর বৃষ্টির দিনে কাদা পানিতে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ায় ক্রেতা বিক্রেতাদের ভোগান্তি চরমে পৌঁছেছে। 20 বছর আগে এই বাজার হারে নাই, পানি পড়তে পড়তে কেউ কোনো বেচা কিনে করতে পারে না। আমাদের চলাফেরা খুব কষ্ট হইতে আছে, কোনো কেনা বেচা নাই, কোনো মানুষজন এখানে আসে না। বাজারের পিলারের বিভিন্ন স্থানেও ভাঙন দেখা দিয়েছে। এতে অবকাঠামো যে কোনো সময় ভেঙে পড়ে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। দোকানগুলোরও চিত্র একই। বাজারের ব্যবসায়ীরা জানান, পৌর কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করা হলেও সংস্কারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পৌরসভা কোনো কাজই করে না এবং কোনো ব্যাপারে হাতিতে নাই। অস্বাস্থ্যকর অবস্থায় এই বাজারে আসা যাওয়া করতে হয় আমাদের। সংস্কারের বিষয়টি নজরে আনলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অবশ্যই দায়িত্ব থাকবে যে পুরান বাজারের যে অস্বাস্থ্যকর পরিবেশ আছে সেটা রিমুভ করা এবং নতুনভাবে যেন বাজারটাকে সাজিয়ে তোলা যায়, এবং এই রাস্তাঘাট সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। শুধু আশ্বাস নয়, স্থানীয়দের দাবি দ্রুত বাজারের স্থায়ী ভবন নির্মাণের পাশাপাশি সড়কগুলোও যেন মেরামত করা হয়। দীপ্ত, বার্তাকক্ষ। নিষেধাজ্ঞা শেষে গত মধ্যরাত থেকে নদীতে মাছ শিকারে নেমেছেন জেলেরা। বরগুনা থেকে গভীর সমুদ্রের মাছ শিকার করতে গেছেন বরগুনার হাজার হাজার জেলে। স্থানীয় বাজারে নদীর মাছ উঠতে শুরু করেছে। সমুদ্রের মাছ আসতে আরও সময় লাগবে বলে জানান ব্যবসায়ীরা। এদিকে পটুয়াখালীর বৃহৎ মৎস্য বন্দর মহিপুর ও আলীপুর সকাল থেকেই জেলে এবং ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখরিত হয়ে উঠেছে। তবে চাহিদার তুলনায় মাছের পরিমাণ কম হওয়ায় চড়া দামে বিক্রি হচ্ছে। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় 4 অক্টোবর থেকে 25 নভেম্বর পর্যন্ত 22 দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার, যা শনিবার মধ্যরাত থেকে শেষ হয়েছে। দর্শক, মাছ ধরার আরও খবর জানাতে পটুয়াখালী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান।
ইমরান, সাগর ও নদীতে মাছ ধরা শুরু হয়েছে, তো স্থানীয় বাজারে এর কোনো প্রভাব পড়েছে কিনা এবং ব্যবসায়ী ও জেলেরা এই বিষয়ে কি বলছেন? গতকাল মধ্যরাত থেকে কিন্তু এই পটুয়াখালীর মহিপুর এবং আলিপুর সহ পটুয়াখালী জেলার যে ইলিশ শিকারী সকল জেলেরা কিন্তু সমুদ্র এবং নদীতে মাছ শিকার শুরু করেছেন। আমি এই মুহূর্তে পটুয়াখালীর যে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে, আমি সকাল থেকেই কিন্তু এখানে রয়েছি। এখানে আমরা সকালে এসে দেখেছি গভীর সাগরে যে সকল ট্রলার গিয়েছে তারা কিন্তু এখন আসলে ফিরে আসেনি। তবে এখানকার যে ছোট মাছ ধরা ট্রলার যারা আসলে বঙ্গোপসাগরের খুব কাছাকাছি এলাকায় মাছ ধরেন, সে সকল ট্রলার কিন্তু এই সকাল থেকে এখানে মাছ নিয়ে এসেছেন। জেলেদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা আবার জানিয়েছেন যে জেলেদের যে কাঙ্ক্ষিত মাছ, সেই মাছ কিন্তু ধরা পড়ছে। তবে গভীর সাগরে ট্রলারগুলো এখনো না ফেরায় মাছের দাম কিন্তু অনেকটা চড়া, কারণ মাছের কিন্তু আসলে ব্যাপক চাহিদা রয়েছে। আমি এই মহিপুরের এবং এখানে আলিপুরের যে মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে, এখানে আমি ঘুরে দেখেছি। এখানে বড় সাইজের ইলিশের সংখ্যা কিন্তু অনেকটা কম, তবে ছোট সাইজের ইলিশ এখানে মোটামুটি রয়েছে। তবে সাগর থেকে যে গভীর সাগর থেকে যে সকল ট্রলার রয়েছে, এই ট্রলারগুলো আসলে ফিল এখানের মাছের পর্যাপ্ততা অনেকটা বাড়বে। তো এখানে ঘুরে দেখেছি 1 কেজি ওজনের ইলিশ এখানে বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকা কেজি দরে, এবং এর নিচের যে ইলিশটা রয়েছে 700 থেকে 800 গ্রামের ইলিশ কিন্তু এখানে বিক্রি হচ্ছে 1200 থেকে 1500 টাকা কেজি দরে, এবং এখানকার যে ঝাটকা ইলিশটা রয়েছে সেটি কিন্তু এখানে সকাল থেকে আমরা একের পর এক ট্রলার কিন্তু এই ঘাটে আসছে এবং মাছগুলো নামানো হচ্ছে, এবং ক্রেতা বিক্রেতাদের হাটটাকে কিন্তু দীর্ঘদিনের যে নীরবতা ভেঙে কিন্তু একেবারে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর যে মৎস্যবন্দর মহিপুর এবং আলিপুর। এখানকার ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলেছি, গভীর সাগর থেকে ট্রলারগুলো আসলে এবং পর্যাপ্ত পরিমাণে মাছ পেলে মাছের দাম কিছুটা কমবে বলে এখানকার জেলেরা আমাদেরকে জানিয়েছেন। ইমরান, আপনাকে ধন্যবাদ। মাছ ধরার আরো খবর জানাতে এবার বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল। আমরা কথা বলছি তার সাথে। জুয়েল, ইলিশ ধরা শুরু হওয়ায় বাজারের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? আমাদেরকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানান। নুজহাত, 22 দিনের নিষেধাজ্ঞা শেষে গতকাল মধ্যরাত থেকে জেলার ৭৯,৫০০ জেলে এবং জেলে পরিবারের সদস্যরা একযোগে কিন্তু দক্ষিণাঞ্চলের নদীতে মৎস্য আহরণে নেমেছে, এবং ইতিমধ্যে কিন্তু ভোর থেকে আহরণকৃত মৎস্য বাজারে অবতরণ করা হচ্ছে। বিশেষ করে বরিশাল থেকে পার্শ্ববর্তী যে মেঘনা, কীর্তনখোলা, আড়িয়ালখা, কালাবদর অন্তত 50 কিলোমিটারের মধ্যে কিন্তু ইলিশের অভয়াশ্রম রয়েছে এবং উপকূলীয় এলাকাও রয়েছে। এ সকল এলাকা থেকে কিন্তু নৌকা এবং ছোট ছোট ট্রলার, স্পিডবোট যোগে আহরণকৃত ইলিশ কিন্তু বাজারে ভোর থেকে নামছে। আমরা সকাল থেকে যে চিত্রটি লক্ষ্য করেছি যে বাজারে প্রচুর ইলিশ, যেটি অন্তত গত 6 মাসে আমরা লক্ষ্য করিনি, সেই পরিমাণ ইলিশ কিন্তু আজ একদিনে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বড় আকৃতির ইলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। স্থানীয় পাইকাররা এখান থেকে মৎস্য ক্রয়ের পাশাপাশি কিন্তু বরিশাল থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশে কিন্তু এখানে ইলিশ সরবরাহ করা হচ্ছে আজকে, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রক্রিয়াজাত করা হচ্ছে ইলিশ মাছ বরফ এবং ককশিটের বক্সে করে বিভিন্ন স্থানে পাঠানোর উদ্দেশ্যে প্রক্রিয়াজাত করা হচ্ছে। এর আগে কিন্তু বাজারের চিত্র যেটি আমরা লক্ষ্য করেছি, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, ভোর থেকে কিন্তু ক্রেতারা এখানে উপস্থিত ছিল। সকাল 8টা থেকে কিন্তু তীব্র ভিড় ছিল বাজারে ইলিশ ক্রয়ের লক্ষ্যে। বিশেষ করে অভিযান শেষে প্রচুর পরিমাণে ইলিশ বাজারে পাওয়া যায়, এর ফলে কিন্তু একটু সহনীয় মূল্য বিরাজ করে। এর ফলে কিন্তু অনেক ক্রেতারা সমাগম হয়েছে। আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে অভিযানের পূর্বের তুলনায় অন্তত 300 টাকা কেজি কম মূল্যে বিক্রি হচ্ছে আজকের ইলিশ। 800 থেকে 900 গ্রাম ইলিশ 1500 টাকা বিক্রি হচ্ছে, যেটি অভিযানের পূর্বে 1800 থেকে 2000 টাকা ছিল। 1 কেজি ওজনের ইলিশ যেটি আজকে 2500 টাকা বিক্রি হচ্ছে, সেগুলো কিন্তু অভিযানের পূর্বে প্রায় 3000 টাকা মূল্য ছিল। এ ছিল আজকে ইলিশের আজকের তথ্য। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মর্তুজা জুয়েল। দর্শক, এরই সাথে শেষ করছে এখনকার মতো দীপ্ত বাণিজ্য সংবাদ। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।